কলকাতাতে, দিল্লিতে, পাটনায় এবং দেশের অন্যত্র যেখানে যেখানেই এই আন্দোলনে ককরোচ জনতা পার্টির সমর্থকরা, সদস্যরা অংশ নিয়েছেন, সেখানেই সাংবাদিকদের, বিশেষ করে কয়েকটি বাছা কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের বিশেষ করে নিগৃহীত হতে দেখা গিয়েছে। তার প্রতিবাদ স্বাভাবিকভাবেই হচ্ছে, দেশ জুড়ে হচ্ছে, কলকাতাতে হয়েছে। এবং আজকে অনুষ্ঠানের শুরুতে কথা আমি বলবো যে একজন সাংবাদিক হিসেবে এই আক্রমণের আমি তীব্র নিন্দা করি। কোর্ট পিলার উইথ দ্য পিপল এই ধরনের সাংবাদিকদের উপর আক্রমণের তীব্র নিন্দা করে এবং এই আক্রমণ, এই নিগ্রহের ঘটনা যারা ঘটিয়েছেন তাদের শাস্তি দাবি, তাদের উপযুক্ত শাস্তি দাবি। উপযুক্ত শাস্তি কথাটা গুরুত্বপূর্ণ। উপযুক্ত শাস্তি বলতে কি বোঝাচ্ছে আমি সেটা দিই, তাহলে শুরু করি। উপযুক্ত শাস্তি মানে যে অপরাধ তারা করেছেন সেই অনুযায়ী শাস্তি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে কলকাতাতে ধর্মতলাতে যেটা হয়েছিল, সেখানে বিচার করে তাদের শাস্তি দেওয়ার আগেই পুলিশ তাদের এই এনকাউন্টার করে শাস্তি দেওয়ার যে বিধান, যে প্রচলন দেখা যাচ্ছে আজকাল পশ্চিমবঙ্গেও, যার পরিচয় আমরা পেয়েছি, তার খুব লঘু একটা সংস্করণ দেখা যাচ্ছে। হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে রাস্তা দিয়ে অভিযুক্তদের হাঁটানো হচ্ছে। এটা উপযুক্ত শাস্তি নয়। এতে কোনো সাংবাদিকদের তাদের ইগো তৃপ্ত হতে পারে, কোনো সাংবাদিক প্রতিহিংসা তাদের চরিতার্থ হতে পারে, কিন্তু এটা শাস্তি নয়, এটা আইনের পথ নয়। এটা দৃঢ়ভাবে প্রথমেই বলা দরকার। সাংবাদিক নিগ্রহ হচ্ছে কেন? সাংবাদিক নিগ্রহ বিশেষ করে পশ্চিমবঙ্গে নতুন নয়। আমি নিজে সাংবাদিকতা করতে শুরু করেছি বামফ্রন্টের আমলে। সাংবাদিক নিগ্রহ ওই সময় জলভাতের মতো ঘটনা ছিল, প্রতিনিয়ত ঘটত। টেলিভিশন তখন ছিল না, কিন্তু খবরের কাগজের সাংবাদিক হিসেবে আপনাদেরও যারা প্রবীণ দর্শকদের হয়তো মনে থাকবে, বামফ্রন্টের নেতারা নাম করে করে 4টি কাগজের তাদের বাজারি সংবাদপত্র বলে উল্লেখ করতেন এবং তারা যে জনগণের শত্রু তা পদে পদে উল্লেখ করতেন। সেই 4টি কাগজের মধ্যে একটিতে আমি কাজ করতাম, যেখান থেকে বাজারি নামটা এসেছিল, আনন্দবাজার পত্রিকা। মানে ব্যক্তিগতভাবে আমি এবং আমার ওই সময়কার আমার সহকর্মীরা যারা আনন্দবাজার পত্রিকা বা দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান বা বর্তমান পত্রিকায় কাজ করতেন, অন্য পত্রিকাগুলো তখন জন্ম হয়নি বা হলেও তারা সরকারের বিরুদ্ধে কথা বলতো না। এরা চিহ্নিত হতো শত্রু বলে এবং এদের উপর প্রচুর নিগ্রহের ঘটনা ঘটত। মমতা ব্যানার্জি যখন মার খেয়েছিলেন যে ঘটনাটাতে, তার মাথার উপর লাঠির বাড়ি পড়েছিল একটি বন্ধের দিন, 9-এর দশকের গোড়ার দিকে, গত শতাব্দীর 9-এর দশকের গোড়ার দিকে। সেই ঘটনাতে তখনকার আমার সহকর্মী আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক তারাপদ ব্যানার্জি গুরুতর আহত হয়েছিলেন। লাঠির বাড়ি পড়েছিল তার গায়ে, হাতে, হাত যতদূর মনে পড়ছে হাত ফ্র্যাকচারও হয়েছিল। তারা এখন নেই আমাদের মধ্যে। আমার নিজের একটি ঘটনার কথা আমি এই প্রসঙ্গে আজকে উল্লেখ করব, যেহেতু কিছুটা আধা ব্যক্তিগত বিষয়, সাংবাদিক জগতের বিষয় নিয়ে কথা বলছি। বেহালাতে বুড়ো শিবতলা অঞ্চলে ওই গত শতাব্দীর 9-এর দশকের গোড়ার দিকে বা তারও আগেও হতে পারে, 8-এর দশকের একেবারে শেষেও হতে পারে, ভেজাল তেল কেলেঙ্কারি বলে একটা বড় খবর হয়েছিল। রেশন দোকান থেকে দেওয়া রেপসিড তেল, সেই তেলের মধ্যে ভেজাল মেশানো হয়েছিল। পরবর্তীকালে প্রমাণ হয়েছিল মানুষের খাওয়ার যোগ্য নয় এরকম কোনো কিছু তেল মেশানো হয়েছিল এবং যার ফলে বহু মানুষ ওই সময়
অসুস্থ হয়ে পড়েন, তারা কেউ কেউ বেশ একটা বড় অংশ তাদের মধ্যে স্থায়ীভাবে তাদের অঙ্গহানি ঘটে, তারা পঙ্গু হয়ে যাবে। যেহেতু এটা সরকারের রেশন দোকান থেকে তেল বিলি করা হয়েছিল, সেহেতু সরকার প্রবল সমালোচনার মধ্যে পড়ে। এবং ওই সময় আমার মনে আছে, ওই বুড়ো শিবতলা একটি বস্তিতে ওই আহতদের খবর সংগ্রহ করতে গেছিলাম সাংবাদিক হিসেবে আমি, এবং আমার সঙ্গে ফটোগ্রাফার ছিলেন দিলীপ ব্যানার্জি, পরবর্তীকালে যিনি ইন্ডিয়া টুডে গ্রুপের চিফ ফটোগ্রাফার হয়েছেন দিলীপ দা এবং আমি সেখানে খবর করতে গিয়েছিলাম। সেখানে শুধু আনন্দবাজারের রিপোর্টার বলে এবং আমরা সরকারের সমালোচনা করছি বলে সিপিআইএম এর সমর্থকরা, শাসক দলের সমর্থকরা আক্ষরিক অর্থে আমাদের গায়ে থুতু ছিটিয়ে দেয়। আমার মনে আছে পরিষ্কার, আমার হাতে, ডান হাত বাঁ হাতের এখানে মানুষের থুতু এসে লেগেছিল, বাকিটা জামা কাপড়ে লেগেছিল। এই জাতীয় নিগ্রহ তখনও হতো। তৃণমূল কংগ্রেস আমলেও যথেষ্ট নিগ্রহের ঘটনা ঘটেছে। বস্তুত যখনই সংবাদ মাধ্যম সরকারের সমালোচনা করেছে, সরকারের শাসক দলের, বিশেষ করে সরকারের থেকে বেশি করে বলবো শাসক দলের, ক্ষমতাসীন শাসক দলের সমালোচনা করেছে, তখনই অল্প বিস্তর নিগ্রহের ঘটনা ঘটে থাকে। এটা খুব স্বাভাবিক ঘটনা। এটা অনেকটা আমরা প্রফেশনাল হ্যাজার্ড বলে মনে করতাম। যেরকম ডাক্তারদের কিছু বেশি ইনফেকশন হওয়ার ভয় থাকে, যেমন উকিলদের অনেক বেশি রাত অব্দি জেগে কাজ করতেই হয়, বিশেষ করে পরের দিন মামলা থাকলে, তেমনি সাংবাদিক হতে হলে, রিপোর্টিং করতে গেলে, যখন ঘটনাস্থলে, ইনসিডেন্টের সময় ঘটনাস্থলে রিপোর্টাররা যায়, ফটোগ্রাফাররা যান, তখন কিছু কিছু তাদের উপর এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা মেনে নেওয়া হয়, এটা প্রফেশন হ্যাজার্ড বলে ধরে নেওয়া হয়। এবার এই মুহূর্তে যেটা হয়েছে সেটা তার থেকে অনেক, বারবারই তার থেকে অনেক বেশি এরকম ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এবার যেটা হয়েছে সেটা তার থেকে অনেক বেশি। এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের নিন্দা করার পাশাপাশি একই সঙ্গে একই নিঃশ্বাসে একটা কথা বলতে হয়, প্রশ্ন করতে হয়, এটা হলো কেন? কেন সাংবাদিকরা, বিশেষ কিছু টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা নিগ্রহের শিকার হলেন? এর উত্তরটা সাংবাদিকরা নিজেরাই জানেন। তার কারণ হচ্ছে, বেশ কিছু টেলিভিশন নিউজ চ্যানেল, বিশেষ করে সর্বভারতীয় নিউজ চ্যানেল, ইংরেজি এবং হিন্দি নিউজ চ্যানেল, বাংলাতেও বেশ কিছু চ্যানেল, টেলিভিশন চ্যানেল, তাদের সঙ্গে এখন শাসক এবং সরকারের মুখপাত্রের বিশেষ কোনো তফাৎ নেই। বামফ্রন্ট আমলে একটি বামফ্রন্টের, সিপিএম এর মুখপাত্র ছিল, একটি সংবাদপত্র ছিল। তৃণমূল কংগ্রেস আমলে দেখা গিয়েছিল প্রায় সমস্ত বাংলা টেলিভিশন চ্যানেল এবং প্রায় সমস্ত বাংলা খবরের কাগজ শাসক দলের কার্যত মুখপাত্র হয়ে গিয়েছে। 5ই মে, এবছর 5ই মে পর থেকে তারা অনেকেই সম্পূর্ণ ডিগবাজি খেয়েছে। আমি কাগজগুলোর নাম করছি না, তাদের সাংবাদিকরা আমার পরিচিত, সম্পাদকরাও আমার পরিচিত, তাদের নাম করে তাদের বিব্রত করছি না, কিন্তু তাদের এই যে মসৃণ ভাবে ডিগবাজি খাওয়া, তৃণমূলের বৃত্ত থেকে রাতারাতি বিজেপির বৃত্তে পরিণত হওয়া, এগুলো মানুষের তো নজরে এসেছে। যে কাগজে 4 মে সকাল পর্যন্ত বিশেষ কিছু সাংবাদিকদের ছবি দিয়ে প্রতিদিন, যাকে বলে বাইলাইন বেরো, প্রথম পাতায় সাংবাদিকের ছবি সহ, তার নাম সহ বড় করে খবর বেরোতো, মমতা ব্যানার্জি কোথায় কখন গিয়ে কি করেছেন, কি বলেছেন, তাকে গালাগালি দিয়েছেন, কোন সরকারি কর্মচারী কি মহান কাজ করেছেন। 5ই মে সকাল থেকে সে সাংবাদিকদের নাম সে কাগজ থেকে উঠে গেছে। তারা চাকরি করছেন, তারা আর খবর করছেন, তাদের খবর আর ছাপা হচ্ছে না। কোনো কোনো কাগজে আবার তাদের ছাপা হচ্ছে, কিন্তু তারাই সম্পূর্ণ একই নামে, একই ব্যক্তি, সব তখন তৃণমূলে বন্দনা করছেন, এখন বিজেপির বন্দনা করছেন। এই কাগজগুলো কত বিক্রি হয়? আমি অতি সামান্য বিক্রি হয়। আর টেলিভিশন চ্যানেল দেখে যারা মনে করেন যে টেলিভিশন চ্যানেল দ্বারা মানুষের জনমত বিরাটভাবে প্রভাবিত হয়, তাদের এটা জানা দরকার যে টেলিভিশন চ্যানেলে বহুদিন কাজ করার সুবাদে যে তথ্য আমাদের জানা, তা হচ্ছে এই যে মোটের উপর ধরতে পারেন, যদি 20 জন লোক এন্টারটেনমেন্ট প্রোগ্রাম দেখে সন্ধ্যাবেলা নির্দিষ্ট সময়, তাহলে 1জন লোক খবর দেখে। অর্থাৎ কিনা, আপনি যদি সত্যি সত্যি আপনার কোনো বার্তা, সামাজিক বার্তা হোক, রাজনৈতিক বার্তা হোক, মনে করবেন টেলিভিশনের মাধ্যমে প্রচার করবেন, তাহলে খুব ভালোভাবে সেটা করা যায়, সূক্ষ্মভাবে সেটা কোনো টেলিভিশন সিরিয়ালের মধ্যে, তার ডায়ালগের মধ্যে, তার প্লটের মধ্যে, তার থিমের মধ্যে
সেই আইডিয়াটাকে, সেই ডায়ালগগুলো, সেই আইডিয়াটাকে ছড়িয়ে দেওয়া। এটা অনেক ভালো হবে, বুদ্ধিমানের কাজ হবে। খবর বিশেষ কেউ শোনেন।